মিরপুরের উইকেটকে আপনারা বলেন ধান ক্ষেত। সম্প্রতি টনি হেমিং আসার পরে এই আশেপাশে কই যেন পুঁই শাক পাওয়া গেছিল, পুঁই শাকের গাছ। তখন লোকেরা বললো যে এটা আসলে পুঁই ক্ষেত। তো ধান ক্ষেত হোক আর পুঁই ক্ষেত হোক, এই যে উইকেট, এই উইকেট নিয়ে আলোচনার কোনো শেষ নাই। এবং প্রচুর ভুল বোঝাবুঝিও আছে, প্রচুর ভুল শব্দ বলা হয়, ভুল ভাবে দেখা হয় এই উইকেটটাকে। যে কেউ মনে করেন এটা স্পিনিং উইকেট, কেউ মনে করেন যে এটা বোধহয় সবসময় আনপ্রিপেয়ার্ড থাকে, কেউ মনে করেন এখানে জীবনে কোনোদিন রান করা হয় নাই। নানা রকম ভ্রান্তি আছে। আজকে এসব ভ্রান্তি নিয়ে খুব বেশি আলাপ করব না, শুরুতে তো একটু বলতেই হবে উইকেটটা আসলে কেমন, এটা কি ডিমান্ড করে। এ ছাড়া আমি যেটা বলতে চাই যে ক্লাসিক্যালি এই উইকেটটা আমরা যেভাবে ইউজ করে আসছি সব সময়, যেভাবে এটাকে আমরা বিদেশি শত্রু বধের জন্য ইউজ করছি, সেনা কান্ট্রি থেকে কোনো দল আসলেই আমরা এই উইকেটটা নিজেদের মতো করে সাজায় নিছি, কেমন সেটা বলতেছি। সেইটা করার মতো অবস্থায় কি এখন আমরা আছি? এখন আমাদের টিম স্ট্রেংথ কি সেরকম, নাকি এই পুরো ব্যাপারটা অন্যের জন্য একটা গর্ত খুঁড়ে সেই গর্তে লাফ দিয়ে পড়ার মতো? এই ঘটনা কিন্তু শুধু আমাদের সঙ্গে না, সম্প্রতি ইন্ডিয়ার সঙ্গেও হয়েছে। যে নিজের টিম স্ট্রেংথ যে বদলে গেছে, এটা খেয়াল করতে না পেরে ক্লাসিক ঘরানার ঐতিহ্যে চলে যাওয়া, ঐতিহ্যে চলে গিয়ে সেটারে বিপদ বানায় ফেলা, এই যে ভুল বোঝাবুঝি, নিজের টিমকে বুঝতে না পারা, এই জিনিসটা নিয়ে আজকে একটু কথা বলবো। শুরুতে একটু বলি যে মিরপুরের উইকেটটা আসলে কি। মিরপুরের উইকেট নিয়ে সাকিবের সেই বিখ্যাত ডায়লগ আছে যে বাইরের লোকেরা কি, আমরাও তো বুঝতে পারি না যে মিরপুরের উইকেট কি। হ্যাঁ, মিরপুরের উইকেট নিয়ে ভুল বোঝাবুঝি সাধারণ দর্শকের মধ্যে না, বড় বড় বিশেষজ্ঞের মধ্যেও আছে। মানে এই সিরিজ শুরুর আগেই তো টনি হেমিং যে ধারণা দিচ্ছিলেন যে এটা আসলে কালো মাটির রাওয়ালপিন্ডি হবে, তা তো হয় নাই। শেষ পর্যন্ত আমরা দেখছি যে সেই লো স্লো একটা উইকেট হয়েছে, এবং খানিকটা টান, প্রথম ম্যাচে তো আনপ্রিপেয়ার্ডও মনে হয়েছে, সারফেস ভেঙে যাচ্ছিল একেবারে শুরুর ওভারগুলোতেই, সারফেস ভাঙা শুরু করছিল। দ্যাটস এ ব্যাড উইকেট, ব্যাড প্রিপেয়ার্ড উইকেট। এখন এই উইকেটটা তাহলে আসলে কেমন? এই উইকেটটা আসলে কেমন, প্রথম যখন এই উইকেটটা করা হয় তখন এই উইকেটটা ওয়াকার রেপ্লিকা করার চেষ্টা করা হয়েছিল। এটা আপনাদের মনে আছে কিনা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া যে ওয়াকা, ওয়াকায়ও তো কালো মাটির উইকেট, এখানে কালো মাটির উইকেট বানানোর চেষ্টা করা হয়েছিল। দ্যাট ওয়াজ বোগাস আইডিয়া। কারণ এখানে আমার তো এখন, আমি তখন তো আর আমি জানি না, কিন্তু এখন আমি বুঝতে পারি যে এটা একটা বোগাস আইডিয়া ছিল। কারণ ওয়াকার কালো মাটির উইকেট আর আমাদের কালো মাটি, আমাদের এখানে যা পাওয়া যায়, আমাদের এই যে সাভার, গাজীপুর, সব জায়গায় যা পাওয়া যায়, এটা আকাশ পাতাল পার্থক্য। আমাদের মাটিটা কালো হয় হচ্ছে এটার ভেতরে পানির শতাংশ বেশি থাকে বলে, এবং পানি দীর্ঘক্ষণ ধরে রাখা যায় বলে, মূল ম্যাজিকটা এটা। আমাদের মাটিটা কালো হওয়ার তো অন্যান্য কারণ আছে, যে দেখতে কালো কেন লাগে, সেটা খনিজ উপাদানের জন্য, এবং সেগুলো বৈশিষ্ট্য হচ্ছে পানি ধরে রাখার। আর ওয়াকা মানে অস্ট্রেলিয়ার ওই অঞ্চলের কালো মাটি মানে হচ্ছে ওইটা মূলত খনিজ পদার্থের রং, ব্যাসল্ট সহ বিভিন্ন খনিজ পদার্থের কারণে ওইটার রং কালো হয়। ফলে কোনোভাবেই যে কোনো জায়গায় আপনি কালো উইকেট বানানো মানেই সেটা ওয়াকা হয়ে যাবে তা না। স্টিল, স্টিল আমাদের এখানে উইকেট ভালো ছিল, আমাদের এখানে কালো মাটির উইকেট থাকা সত্ত্বেও ভালো উইকেটই ছিল। আপনারা শুরুর দিকে আপনাদের মনে আছে এখানে নিয়মিত রান বন্যা হতো। এই বিভিন্ন বিশ্বকাপ, 2011 বিশ্বকাপেও তো এখানে রান বন্যা হয়েছে। মানে চাইলেই এখানে ফেয়ার উইকেট বানানো সম্ভব। ফলে উইকেটকে দোষ দেওয়া বা ভিতরটা নষ্ট হয়ে গেছে, এগুলো আমার কাছে অজুহাতের মতো মনে হয়। টনি হেমিং যেমন বলছেন এখন এই উইকেট স্পোর্টিং করতে গেলে পুরোটা খুঁড়ে ফেলতে হবে। একটা হতে পারে যে দীর্ঘ ব্যবহারে ভিতরটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তাছাড়া খুঁড়ে ফেলতেই হবে স্পোর্টিং করতে গেলে, নট নেসেসারি। এই কদিন আগে বিপিএল আমরা দেখছি না যে উইকেট ভালো আচরণ করছে, স্রেফ উইকেটের উপরে ফারুকবার পরামর্শে এই বোধহয় 2 মিলিমিটার কাশ রাখা হয়েছিল, তাতে উইকেটের ক্যারেক্টার বদলে গেছিল। ফলে উইকেটের ভিতর খুঁড়ে ফেলা খুব জরুরি, বা উইকেট জীবনেও ভালো পারফর্ম করবে না, এগুলো হচ্ছে মানে একটা মন বুঝ দেওয়া কথা। এইখানে অনেক ভালো ভালো ব্যাটিং রেকর্ড আপনি পাবেন, অনেক ভালো ভালো ব্যাটিং রেকর্ড পাবেন। টেস্টে দুর্দান্ত উইকেট বানানো হয়েছে সম্প্রতি, সর্বশেষ আমরা আফগানিস্তানের বিপক্ষে যখন সিরিজ খেললাম, ওই সময় তো এখানে ভালো উইকেট দেখছি আমরা। ওয়ানডেতে 2015-16 সালে কি দুর্দান্ত উইকেট এখানে বানানো হয়েছে, পেসাররা পাগল বানায় দিচ্ছে। মাশরাফি যখন 4 পেসার নিয়ে খেললো, দুর্দান্ত দুর্দান্ত সব উইকেট হয়েছে না। 2011 বিশ্বকাপে আমরা দেখছি যে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে 600-র কাছাকাছি রান উঠে গেছে, উদ্বোধনী যে ম্যাচটা খেলছিল। ফলে এখানে ভালো উইকেট, ভালো রানের উইকেট বানানো খুবই সম্ভব। কিন্তু আমরা যে ভালো উইকেট বানাই না, এটা কিউরেটরেরও দায় না, টনি হেমিং এরও দায় না, গামিনীরও দায় না, বা ওই মানে মিরপুরেরও দায় না, কালো মাটিরও দায় না।
এর কোনোটারই দায় না। আমরা অযথা অন্যদের ঘাড়ে দোষ চাপাই, কখনো মাটি, কখনো গামেনি, কখনো হেমিং, এই করে বেড়াই। একদমই না, এটা ম্যানেজমেন্ট এবং বোর্ডের কল। তারা ডিসিশন নেয় যে আমরা এখানে এই রকম উইকেট বানাবো, একটা উইকেট বানাবো যেখানে অন্যরা এসে খেলতে পারবে না, আমরাই খেলতে পারবো। এই জিনিসটা 2008-9 সালের দিকে জেমি থাকতে প্রথম সম্ভবত এই আইডিয়াটা, এই দুষ্টু বুদ্ধিটা আমাদের ম্যানেজমেন্টের মাথায় ঢোকে যে আমাদের এখানে যেহেতু আমাদের একটা ক্যারেক্টার, তো এই ধরনের উইকেটের ক্যারেক্টার কিন্তু আমাদের আশেপাশে আরো আছে, ধানমন্ডি মাঠে করা যায়, বিকেএসপি তে করা যায়, এগুলোতে খেলে আমাদের ক্রিকেটারদের একটা অভ্যস্ততা ততদিনে তৈরি হয়েছে যে আমরা লো বাউন্সের উইকেটে খেলতে পারি ভালো। এবং আমাদের প্রচুর বাহাতি স্পিনার, নামকাও আসতে বাহাতি স্পিনার, যারা হচ্ছে কন্টেইনার হিসেবে ওখানে বল করে যেতে পারে। মানে আপনি যদি ওখানে কোনো ক্রমে একটু নিয়ন্ত্রণে রেখে জায়গা মতো বল ফেলতে পারেন, তাহলে বল তো অটোমেটিক পড়ে থেমে যাবে, ব্যাটসম্যানের কাছে যাইতে সময় লাগবে এবং বাউন্সটা নিচু হবে, ফলে বিদেশি খেলোয়াড়রা এসে আর এটা খেলতে পারবে না। আমাদের এরকম প্রচুর বোলার আছে এবং আমাদের ব্যাটসম্যানরা জান প্রাণ দিয়ে হলেও ওখানে কিছু রান করতে পারে। অ্যাটলিস্ট অস্ট্রেলিয়ানরা এসে যা পারে বা নিউজিল্যান্ডের এরা এসে এখানে যা পারে তার চেয়ে আমরা বেটার পারতাম। ফলে এই থিওরিটা এত নোংরা ভাবে না, এই থিওরিটা অ্যাপ্লাই শুরু হলো বেশ আগে। কিন্তু 2013 পর্যন্ত আমরা দেখলাম যে আমরা হোম সয়েলে খেলা হলেই কম বেশি সেনা কান্ট্রির বিপক্ষে, মূলত ইন্ডিয়া পাকিস্তান আসলে আবার তা করতাম না, আমরা মিরপুরে উইকেট বানাইতাম লো বাউন্সের স্লো উইকেট, যেখানে বল পড়ে থেমে যাবে এবং হালকা একটু টার্ন থাকবে। এই উইকেটটারও আবার দুইটা ঘরানা আছে। এই উইকেটটার দুইটা ঘরানা হচ্ছে আমি যেটুকু বললাম যে স্লো, লো বাউন্স, হালকা টার্ন, এটা কিন্তু এক ধরনের ফেয়ার উইকেট। এটাকে যারা আনফেয়ার বলেন না বুঝে বলেন। আনফেয়ারটা কি? আনফেয়ার হচ্ছে আনপ্লেয়েবল উইকেট, যদি ওখানে বাউন্সটা ভেরিয়েবল হয়ে যায়, মানে একটা বল পড়ে গড়ায় যাচ্ছে, একটা বল হুট করে লাফ দিয়ে উঠতেছে, এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেটা হয়েছে, ভেরিয়েবল বাউন্স, একই সঙ্গে উইকেট দ্রুত ভেঙে যাওয়া। আপনি 2 নাম্বার 3 নাম্বার ওভারেই দেখতেছেন উইকেটের উপরে কোটিং ভেঙে গেছে, কাদা কাদা বের হয়ে গেছে। এগুলো হচ্ছে বাজে উইকেট, মানে বাজে উইকেট শুধু না, রীতিমতো অন্যায়। আইসিসি এগুলা রেটিং করে, ডিমেরিট পয়েন্ট হয় এগুলার এগেনস্টে, এসব ক্ষেত্রে অনেক সময় স্টেডিয়াম নিষিদ্ধ হয়ে যায়। ফলে আমরা আনপ্রিপেয়ার্ড উইকেট কোনোভাবে আলোচনায় আনবো না। আনপ্রিপেয়ার্ড উইকেট বা আনপ্লেয়েবল উইকেট যেটা আমরা করি, 2021 সালে তো সেটা আমরা নোংরামি চূড়ান্ত করছিলাম। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে ডেকে এনে টি-20 সিরিজ জেতার জন্য আমরা অ্যাকচুয়ালি সত্যি সত্যি তখন ধান খেতে খেলায় ফেলছিলাম। ওইটা সত্যি ধান খেত ছিল, যে ওটা আসলে কোনো ক্যারেক্টারের মধ্যেই পড়ে না, ফেয়ার কোনো উইকেটই না। এখন ঘটনা হচ্ছে যে এই উইকেটগুলোকে আমি আলাদা রাখলাম। আপনি যেগুলো আনপ্লেয়েবল বানান বা আনপ্রিপেয়ার্ড বানান, এগুলো উইকেট আমি প্রথমেই খারিজ করে দিলাম যে এসব উইকেট কোনোভাবে বানানো যাবে না, কারণ এটা তো আইসিসির আইন অনুযায়ী অবৈধ উইকেট। আপনি কখনো এরকম উইকেট বানাতে পারবেন না, এটার আশা করেনি না। এইটা করে আপনি বিদেশি দলের বিপক্ষে জিতবেন কি হারবেন এই আলোচনারই সুযোগ নেই। এবার আসেন যে উইকেটটা আমরা করি, এই উইকেটটাকে ওই যে বললাম যে একটু ভুল বোঝাবুঝি আছে, অনেকে বলে যে এটা স্পিনারদের উইকেট, না এটা স্পিনারদের উইকেট না। এইখানে কৃতিত্বটা হচ্ছে, উইকেটের বৈশিষ্ট্যটা হচ্ছে যে উইকেটটা ওই যে স্লো আর লো বাউন্স, এই জিনিসটা আপনি ইন্ডিয়াতেও খুব একটা পাবেন না। টার্নিং ট্র্যাক না, এটা এটা ওয়াংখেড়ের মতো যে স্কোয়ার টার্ন করবে তা কিন্তু না। টার্ন দিয়ে আপনারা আনপ্লেয়েবল বানাবে না। আনপ্লেয়েবল হবে হচ্ছে বাউন্স অনেক নিচে থাকবে এবং পড়ে বল থেমে যাবে। ইন্ডিয়াতে 2-1টা ভেন্যুতে এরকম করা হতো এক সময়, মোহাম্মদ আজহারউদ্দিনের সময় করা হতো। যাই হোক, আলোচনাটা হচ্ছে এই উইকেটটাকে কিন্তু আমি ফেয়ার মনে করি এবং আমি মনে করি যে এই উইকেটে খেলতে পারি আমরা যদি প্রয়োজন হয়। যদি আমরা মনে করি এই সিরিজটাতে আমরা এই প্রতিপক্ষের বিপক্ষে স্লো লো উইকেট বানালে জিতবো, তাহলে আমরা বানাবো। আমি এই জায়গাটায় আমি বোধহয় আগেও বিভিন্ন কন্টেন্টে বলছি যে উইকেট ইন্টারন্যাশনালে উইকেট বানানোর সময় শেখার কথা মাথায় রাখা যাবে না। অনেকে আবার বলেন, ওই একটু সুশীল জ্ঞানীরা আবার বলেন যে আমরা যদি এরকম উইকেট বানায় জিতি তাহলে আমরা তো বাইরে গিয়ে ভালো খেলতে পারবো না। বাইরে গিয়ে ভালো খেলার জন্য কি আপনি ম্যাচ খেলে শিখবেন? ইন্টারন্যাশনাল ম্যাচ খেললে শিখবেন না, আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন জেতার জন্য। ইন্টারন্যাশনাল ম্যাচে আপনার সেকেন্ড থার্ড দেওয়ার কোনো সুযোগই নাই যে এখানে শিখবো। শেখার জায়গাটা না রে ভাই, শেখার জায়গা ঘরোয়া ক্রিকেট, এজ লেভেল ক্রিকেট। আপনি ইন্টারন্যাশনাল খেলতে আসছেন মানে আপনি মঞ্চে উঠে গেছেন, একবার যাত্রার মঞ্চ, আপনার সামনে ভিউয়াররা বসে আছে, ওখানে আপনার মাম্বল করার কোনো সুযোগ নাই। আপনি ওখানে বেস্ট পারফরমেন্স দিতে হবে, সেটার জন্য যদি আপনার আইসিসির আইনের মধ্যে থেকে যা যা করণীয় সব করতে হবে।
ফলে সেই ধরনের উইকেট বানানোতে নীতিগত কোনো বাধা নাই। আপনি বানান না, সারা দেশ জুড়ে ঘরোয়া ক্রিকেটে কোনো জায়গায় বাউন্সি উইকেট বানান, কোনো জায়গায় স্পোর্টিং উইকেট বানান, কোনো জায়গায় একবারে ফ্ল্যাট ট্রাক বানান, মানে একবারে হাইওয়ে বানান, নানা রকম বানান, কোনো জায়গায় স্কোয়ার টার্নার বানান। 8টা ভেন্যুতে যদি খেলা হয় 8 রকম উইকেটে খেলা হবে, আপনি তো 8 রকম শিখেই আসতেছেন, তার ভিতরে একটা অ্যাপ্লাই করতেছেন এখানে। ইন্টারন্যাশনাল হলে তাও শুধু সেনা কান্ট্রি বা ওয়েস্ট ইন্ডিজ আসলে তাদের এগেনস্টে। এখন তাতে তো আপনার দোষের কিছু নাই, এটা তো আপনি জয়ের জন্য করছেন। জয়ের জন্য তো সবাই সবকিছু করে। জয়ের জন্য হ্যামিল্টনে ঘাসের মুঠো রাখা হয়, জয়ের জন্য ওয়াকাতে বাড়তি পেস যাতে হয়, চিন মিউজিক শোনা যায় সেই ব্যবস্থা করা হয়, জয়ের জন্য লর্ডসে আর্লি সামারে তার আর্দ্রতার জন্য ওয়েট করে, জয়ের জন্য সবাই সবকিছু করে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেউ কাউরে ছাড় দিবে না, স্ট্রেংথ অনুযায়ী খেলতে হবে। এই শব্দটাই হচ্ছে কথা, স্ট্রেংথ অনুযায়ী খেলতে হবে। এই স্ট্রেংথ অনুযায়ী কি আমরা এই উইকেট বানাচ্ছি? মানে আমি প্রথমত তো বললাম যে স্লো এবং লো বাউন্সের উইকেট আপনি বানান, হালকা টার্নার আপনি বানান, বানায় যদি ম্যাচ জিততে পারেন জেতেন। কিন্তু আপনার এই টিমের স্ট্রেংথ কি তাই? এই জায়গাটাই আমার মূল কথা, যে আমরা টিমের স্ট্রেংথই বুঝতেছি না। আমরা 2015 সালের আগ পর্যন্ত যা করছি তখন আমাদের স্ট্রেংথ ছিল একরকম। তখন আমাদের টিমে অনেকগুলো ব্যাটসম্যান ছিল যারা সারা দিন ওয়ানডেতেও 50 ওভার হাঁটু গেড়ে বসে এই উইকেটে স্লো এবং লো বাউন্সের উইকেটে ঝাড়ু দিয়ে মানে প্রচুর সুইপ করে রান নিয়ে আসতে পারত। এরপরে আস্তে আস্তে আমাদের দৃশ্যটা বদলাইছে, আমরা পেসার আমদানি করছি। আমাদের 2015 সালের আগে তো আমাদের খেলানোর মতো 3-4টা পেসারও আমাদের দেশেই ছিল না। আস্তে আস্তে চিত্রটা এমন হয়েছে যে আমাদের টেস্টে একটা আলাদা পেস ইউনিট, ওয়ানডেতে একটা আলাদা পেস ইউনিট, টি-20তে একটা আলাদা পেস ইউনিট, তারপরও আমরা পটেনশিয়াল সবাইরে জায়গা দিতে পারি না। উপরওয়ালার আশীর্বাদে এরকম তো একটা অবস্থা হয়েছে যে আমাদের এখন অনেক কোয়ালিটি পেসার, সেই সঙ্গে আমাদের ব্যাটসম্যানদের একটা বিবর্তন ঘটে গেছে। এটা ঘটছে 21-22-এর পরে, মানে 2015-তে যে বিবর্তনটা ঘটছে এটা অনেকটা মাশরাফি গায়ের জোরে করছিল। ওই যে বলে না যে ওই ঠেলা দিয়ে আল্ট সরানো, ওরকম একটা ব্যাপার করছিল। তখন ওর হাতে ছিল 3-4টা পেসার, ওই দিয়েই পেস বিপ্লব করে ফেলছিল। কিন্তু এখন তো সত্যি সত্যি পেস বিপ্লব হয়েছে, আমাদের হাতে এখন প্রচুর পেসার। আর গত কয়েক বছরে আমরা প্রচুর ব্যাটসম্যান এরকম উঠে আসতে দেখছি। এরা আসলে নানা কারণে, যেহেতু এজ লেভেলে খেলছে দেশের বাইরে প্রচুর ভিন্ন ভিন্ন ধরনের উইকেটে, আর আজকাল এরা দেখে যেসব কোচের সঙ্গে কাজ করে, সবাই যে ধরনের পাওয়ার হিটিং নিয়ে কাজ করেন, তাতে লো বাউন্স স্লো উইকেটে এরা খেলে অভ্যস্ত না। আমরা এখন যদি আমাদের টিমের দিকে তাকাই, মানে আপনি 21-22-কে আমি বললাম যে সবচেয়ে জঘন্য উইকেট বানাইছিলাম আমরা, ওই সময়ও আমাদের টিমে একগাদা ব্যাটসম্যান ছিল যারা ওই জঘন্য উইকেটে রান করার যোগ্যতা রাখে, ইনক্লুডিং নাইম শেখ বা নাইম থেকে শুরু করে ভেতরে রিয়াদ, মুশফিক ছিল, তারপরে আফিফ ছিল, সৈকত অবশ্য তখন দলে ছিল না, কিন্তু সৈকত এই উইকেটের একটা ভালো ব্যাটসম্যান। এই ধরনের উইকেটে খেলার মতো প্রচুর ব্যাটসম্যান ছিল। সাকিব তো একটা বিস্ময়কর ক্যারেক্টার, সাকিব সব ধরনের উইকেটে কেমনে মানায় নিতে পারে। সাকিব এই ধরনের উইকেটে প্রচুর কাট করে করে প্রচুর রান নিয়ে আসে, ওই লো হয়ে যাওয়া বলেই কাট করে প্রচুর রান নিয়ে আসে। কিন্তু কালের বিবর্তনে আমাদের পরিস্থিতিটা এখন এমন হয়েছে, আমরা কিন্তু সব ফরম্যাটে প্রচুর হিটার ব্যাটসম্যান পাইছি, স্ট্রোক প্লেয়ার পাইছি। এই উইকেটের মানে এই উইকেট নিয়ে কথা বলতে গেলে তো আসলে 2-3 ঘন্টায় শেষ করতে পারবো না। আমাদের এই যে লো বাউন্স এবং স্লো উইকেট, এই উইকেটের যে ক্ষতিকারিতা, আসল ক্ষতিকারী দিক নিয়ে তো কেউ কথাই বলে না। আসল ক্ষতিকারী দিক হচ্ছে সারা বছর যদি আমরা এই উইকেটে খেলি তাহলে স্ট্রোক মেকার তৈরি হয় না। স্ট্রোক মেকারদের তো প্রপার বাউন্সি উইকেটে খেলতে হয়। এই কারণে আপনি দেখবেন আমাদের দেশে কোনো স্ট্রোক মেকার দীর্ঘায়ু হয় নাই। সাব্বির বলেন, তারপরে ওই আগে আশরাফুল বলেন, যা আফতাব বলেন, সবাই দেশের চেয়ে দেশের বাইরে ভালো খেলছে। আশরাফুলটা ব্যতিক্রম কেন? আশরাফুল ওয়ান অফ এ কাইন্ড। আশরাফুল তো মানে নানা কিছু না হইলে তার নাম বিশ্বসেরাদের পাশে লেখা থাকতো, যে কোনো উইকেটেই বেস্টটা খেলতে পারতো। কিন্তু তারপরেও আমাদের এখানে যত স্ট্রোক মেকার আসছে, ইভেন জিয়ার মতো ছেলে, জিয়ারেও শেষ করছে এই উইকেট। সর্বশেষ এই উইকেটের শিকার হয়েছিল সৌম্য। সৌম্য 2020-21 আগ পর্যন্ত সব ফরম্যাটে টেস্ট, ওয়ানডে, টি-20 সবগুলোতে ভালো খেলোয়াড় ছিল। কিন্তু যখন আবার 2020-21 আমরা এই নোংরামির ভিতরে ঢুকলাম, এই নিচু বাউন্সে ঢুকলাম, এই ছেলে আর মানায় নিতে পারলো না। ও একদম ফেয়ার বাউন্স ছাড়া খেলতে পারে না। ইনফ্যাক্ট পৃথিবীর কোনো স্ট্রোক মেকার আপনি ম্যাথু এডেনরে আয়না 6টা মাস মিরপুরে খেলাতেন, ম্যাথু এডেনের পিক টাইমে খেলা ভুলে যাইত।
পারতোই না, জীবনে কোনোদিন খেলতে পারতো না। বা এখন যারা পৃথিবী শাসন করতেছে, খুব বড় স্ট্রোক মেকার, তাদের আপনি রেগুলার যে কোনো কাউরে এনে মিরপুরে খেলান, দেখবেন খেলা শেষ হয়ে গেছে। এটা এই উইকেটে সবচেয়ে ক্ষতিকর দিক, সবচেয়ে ক্ষতিকর দিক যে আমাদের স্ট্রোক মেকার তৈরি হয় না, এবং স্ট্রোক মেকাররা এই উইকেটে একদমই কিছু করতে পারে না। ফলে আমাদের এখনকার টিমটা আপনি যদি দেখেন, একদম মানে ওপেনিং থেকে শুরু করে, ওপেনিং এ খেলতেছে, ওয়ানডের কথা বলতেছে সাইফ আর সৌম্য, এরপরে আপনি হৃদয়কে যদি মাঝখানে বাদ দেন, তাহলে পুরো ব্যাটিং লাইন আপ এরকম একটা ছিলেন নাই যে আসলে এই ধরনের উইকেটে খেলার এক্সপার্ট, এই ধরনের স্লো লো উইকেটে খেলার এক্সপার্ট, যে এখানে বেশ খানিকটা আপনারা রান করে দিতে পারবে, ইনক্লুডিং শান্ত। শান্তও এটা খুব একটা ভালো পারে না, যদিও শান্ত অত বেশি বাউন্সের জন্য ওয়েট করে না, কিন্তু শান্ত এত লো বাউন্সেও আবার খেলতে পারে না। ফলে আমাদের টিমটা এখন প্রপার একটা ব্যাটিং টিম। এটা এদের গুণ, গুণটা যখন একটা নোংরা জায়গায় যায় তখন তো দোষে পরিণত হয়। ফলে এই স্লো লো উইকেটে সেনা কান্ট্রির ব্যাটসম্যানরাও যেরকম খাবি খায়, আমাদের ব্যাটসম্যানরাও এখন সেরকম খাবি খায়। এখন ওদের তো কোয়ালিটি গড়পড়তা এভারেজ কোয়ালিটি আমাদের চেয়ে ভালো, তাহলে ওরকম একটা টিমের সঙ্গে আপনি যদি এখানে খেলেন, তাহলে ওরা আগায় যাবে না? মুশফিক, রিয়াদ, সাকিবরা যেখানে আপনারা আগায় দিত স্মিথদের বিপক্ষে, স্মিথ ওয়ার্নারদের বিপক্ষে, সেই জায়গায় আপনি এখন ওরকম একটা টিমের এগেনস্টে খেললে আপনার যেহেতু কোয়ালিটি কম, যতই বললি যে এরা স্ট্রোক মেকার, এরা তো অস্ট্রেলিয়ানদের মতো অত ভালো স্ট্রোক মেকার না। ফলে ওই রকম ডিফারেন্স যখন হবে, তখন তো এরকম উইকেট বানালে আপনিই পিছনে পড়ে যাবেন। বা আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধরেন লাস্ট ম্যাচটায় সৌম্য আর সাইফ, আমি এটারে বলি মিরাকল, দুটা ইনিংস খেলছে, যে কারণে আমরা খুব ডমিনেটিংলি লাস্ট ম্যাচটা জিতছি। না হলে ওয়েস্ট ইন্ডিজ এই উইকেটে এখন আমাদের চেয়ে ভালো খেলে। এটা আপনি দেখবেন ওরা গায়না সহ বিভিন্ন জায়গায় এখন ওরা স্লো লো উইকেট বানাচ্ছে। এটা 2007 বিশ্বকাপের সময় ওদের আবার সর্বনাশ করে দিয়েছে আইসিসি। ওদের ওখানে ছিল ঐতিহাসিকভাবে পেস বাউন্সের উইকেট, সেটাকে শেষ করে দিয়ে স্লো উইকেট বানায় দিয়েছে। সব উইকেটে যাতে সাবকন্টিনেন্টের দলগুলো গিয়ে ভালো করে, ইন্ডিয়া পাকিস্তান ভালো করলে আইসিসির ব্যবসা বাড়ে, এইসব কারণে ওদের উইকেট শেষ করে দিয়েছে। ফলে ওরা এখন সারা বছর ওসব জায়গায় খেলতে খেলতে ওরা এখন আমাদের চেয়ে এই উইকেটে এক্সপার্ট হয়ে গেছে। বা আকিলের মতো ব্যাটসম্যান 9, 10, 8, 9 নম্বরে বোধহয় ব্যাট করে নাকি 9, 10, ও যত এই উইকেট ভালো রিড করে, যত ভালো এগেনস্ট দ্য স্পিন উইথ দ্য স্পিন এখানে খেলতে পারে, লো বাউন্সের বল, আমাদের টিমে কেউ নাই ওরকম। আপনি সৌম্য সাইফের ওই ইনিংসের কথা ভুলে যান, ওইটা 100 বছরে একবার ওরা খেলতে পারবে। ওই দিন নানা রকম পরিকল্পনা নিয়ে নামছে, কাজে লেগে গেছে, ওর ভিতরে কোনো একটা মিস হিট হইলেই ওখানে ইনিংস শেষ হয়ে যেত। সেটাই তো হয়েছে আলটিমেটলি, একটু বেশি সময় পরে গিয়ে হয়েছে। এরা কেউ এই ধরনের উইকেটে খেলা ব্যাটসম্যান না। তার মানে এখন আপনার টিম এটা সাপোর্ট করে না। ইভেন এখন আপনার টিমে যে স্পিনাররা আছে তারাও কেউ ওই কালের মতো টানা কন্টেইন করে যাওয়া বোলার না, তারাও মূলত ভালো, এর মধ্যে তানভীর ছাড়া কেউ ওই টাইপের বোলার না। তাহলে কি দাঁড়ালো যে আপনার বোলিং স্পিন অ্যাবিলিটিও নাই, আপনার ব্যাটিং অ্যাবিলিটিও নাই এরকম উইকেটে করার জন্য। আবার যদি একটু অপোজিট সাইড থেকে দেখেন যে আপনার স্ট্রেংথ কি, আপনার ওই যে শুরুতেই বললাম আমার এখন 3 ফরম্যাটে এক সেট আপ করে আলাদা আলাদা পেস বোলার আছে, যারা পৃথিবীর যে কোনো পেস বাউন্সি উইকেটে কাঁপায় দেওয়ার ক্ষমতা রাখে, যে কোনো পেস বাউন্সি উইকেটে যে কোনো লাইন আপকে কাঁপায় দেওয়ার ক্ষমতা রাখে। আপনার হাতে এত ভালো ভালো পেসার আছে এবং আপনার ব্যাটসম্যানরা মূলত পেস বাউন্স ভালো খেলে। আপনার স্পিনারদের মধ্যে আছে রিশাদ হোসেন, আপনার স্পিনারদের মধ্যে আছে মেহেদি, যে কিনা একটু বাউন্স উইকেটে ভালোই বল করে, রিশাদ হচ্ছে বাউন্স উইকেটে লেগ স্পিন দুর্দান্ত করবে। তাহলে আপনি কেন এই নোংরা উইকেটের দিকে গেলেন? আপনি আপনার টিম সম্পর্কে জানেন না, আপনার কোচরা কিচ্ছু জানে না, আপনার কোচ ম্যানেজমেন্ট কেউ কিচ্ছু জানে না যে আমার প্লেয়ারদের স্টাইল কি, আমার প্লেয়ারদের স্ট্রেংথ কি, আমার টিমের স্ট্রেংথ কি, আমার দেশের স্ট্রেংথ কি। আমি যে এখন আগের চেয়ে পেস বোলিং ভালো করি, পেস বোলিং ভালো খেলি আমার ব্যাটসম্যানরা, এবং আমার কোয়ালিটি লেগ স্পিনার আছে, তাহলে আমি কেন সেই দিনে ফিরে যাব? যদি আমার স্ট্রেংথ ওইটা হতো ওই দিনে ফিরতাম, আমি আপত্তি করতাম না। আপনার স্ট্রেংথ তো সেটা না। ওই যে শুরুতেই বললাম, ইন্ডিয়া সম্প্রতি এই ট্র্যাপে পা দিল। ট্র্যাপে পা দিল মানে গৌতম গম্ভীর একেবারে জেদ করে এই ট্র্যাপে ইন্ডিয়াকে নিয়ে গেল। ইন্ডিয়ানরা দেখেন, সৌরভ গাঙ্গুলির সময় থেকে ইন্ডিয়ানরা এই জগৎ থেকে বেরোয় আসছে। ইন্ডিয়ানরা একটা সময় তো কথাই ছিল যে ইন্ডিয়া ঘরের মাটিতে হোম বুলি ছিল, ঘরের মাটিতে খেলা হবে, 4টা স্পিনার নামায় দিবে একসঙ্গে, ওদের স্পিন কোয়ার্টার ছিল,
তারা ওই যে ওয়াংখেড়ে বলেন বা বিভিন্ন স্টেডিয়ামে স্কোয়ার টার্নার সঙ্গে কোথাও কোথাও স্লো উইকেট এটা করে প্রতিপক্ষরে হারাবে। কিন্তু সেই জায়গা থেকে ইন্ডিয়া ইনফিনিটি কমপ্লেক্সের জায়গা থেকে বহু আগে বেরোয় আসছে, সৌরভের জামানায় বেরোয় আসছে। তারা এখন এত বেশি স্পোর্টিং উইকেট বানায় রঞ্জিতে, এটা নিয়ে হরভজন সিং সমালোচনা করে যে আমাদের স্পিন শেষ হয়ে যাচ্ছে, এত বেশি বাউন্স উইকেট হচ্ছে, এত পেস উইকেট হচ্ছে। এগুলা খেলতে খেলতে ইন্ডিয়ার যেটা সুবিধা হয়েছে, ইন্ডিয়ার এখনকার যে জেনারেশন ক্রিকেট খেলতেছে, বিরাটদের জেনারেশন, বিরাট রোহিত থেকে শুরু করে এই যে এখন যারা আসছে সঞ্জু স্যামসন বা সূর্য কুমার, এরা কেউ আর ওই ধরনের উইকেটে খেলার মতো রাখে না। মানে এটা খারাপ বৈশিষ্ট্য না, এটাই পজিটিভ যে তারা এখন গ্লোবাল স্টার। তারা এখন ওই যে ওয়াংখেড়েতে পড়ে থাকার জন্য জন্মায় না। আপনি বিরাট কোহলি বা রোহিতদের কথা যদি বলেন, ওরা জ্ঞান হওয়ার পরে কোনোদিন ওই উইকেটে খেলে ম্যাচ জেতার কথা ভাবে নাই, বা এটা কল্পনাও করে নাই যে আমরা কোনোদিন নেগেটিভ উইকেটে খেলে ম্যাচ জিতবো। ফলে কি করলো, গৌতম গম্ভীর কি করলো, এবং তাদের পেসাররা কারা, বুমরা, সিরাজ, তারপরে অশ্বদীপ, এখন তো দুনিয়া কাঁপানো পেসার তাদের হাতে। এগুলো সব ভুলে গিয়ে গৌতম গম্ভীর সেই 80-র দশক 90-র দশকে ফিরে গেল। মানে এই লোকটা যে কি পোর মাইন্ড সেট আপে কাজটা করছিল, সে টানা 3টা উইকেট বানাতে বললো হচ্ছে স্পিন ফ্রেন্ডলি উইকেট, স্কোয়ার টার্নার, এবং একটা ছিল লো বাউন্সিং। কি হলো, মাঝখান দিয়ে ওই উইকেটে এসে নিউজিল্যান্ড ওদের চেয়ে ভালো খেললো। নিউজিল্যান্ড ভালো খেলে নিউজিল্যান্ড 3-0 ও ইন্ডিয়ারে টেস্টে হোয়াইট ওয়াশ করে বেরোয় গেল। খুবই স্বাভাবিক, ঋষভ পান্থরা এখন এই উইকেটে খেলতেই পারে না। ঋষভ পান্থরা এখন ভুলেই গেছে, মানে ওরা জন্মের পরে শোনেই নেই কোনোদিন। ঋষভ পান্থের জন্ম তো বোধ হয় ওরা তো বোধ হয় 2000 সালের পরে জন্মাইছে। ফলে ওরা জাস্ট একটা গল্প শুনছে যে একসময় ইন্ডিয়া এটা হতো। আমাদের ক্ষেত্রে অতটা না হলেও আমাদের তো কেসটা ওই একই রকম। এখনকার জেনারেশন, এই যে যারা ইমন, তামিম, সাইফ, এরা তো প্রপারলি ওই নোংরা উইকেটে খেলে বড় হয়ে ওঠে নাই। এরা প্রপার উইকেটে খেলছে, সারা বছর দেশের বাইরে বিভিন্ন জায়গায় ট্যুর করছে, এস টিমের হয়ে দুর্দান্ত সব উইকেটে খেলছে। এরা বিশ্বকাপ জিতছে গিয়ে সাউথ আফ্রিকায়, যেখানে প্রপার উইকেট, কি বাউন্সি, কি পেস, সেখানে গিয়ে ডমিনেট করে আসছে। এদের টিমে 3-4টা ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার ছিল। ফলে এরা তো এখন আর এইসব উইকেট চেনে না। এই উইকেট তো এদের স্ট্রেংথ না। এই উইকেট তাহলে কার স্ট্রেংথ? এই উইকেট একমাত্র আমাদের মনের ভিতরে যে জুজু বুড়ি আছে, এইটার স্ট্রেংথ। এটা না ফিল সিমন্সের আইডিয়া আর না খেলোয়াড়দের আইডিয়া। আমি নিশ্চিত আপনি ফিল সিমন্স এবং আমাদের টিমটা এর ভেতরে একটা গণভোট করেন, একটা গোপন ব্যালটের ব্যবস্থা করেন। বুলবুল ভাই তো এইসব মতামত নিতে পছন্দ করেন। বুলবুল ভাইকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি এই 15 জনকে, যে 15 জন ওয়ানডে টিমে ছিল, এই 15 জন এবং ফিল সিমন্স সঙ্গে শন টেট, এদেরকে ভোট দিতে দেন। দেখেন তার কয়জন এই ধরনের উইকেটের পক্ষে কথা বলে। আমার ধারণা কেউ বলবে না, কেউ এই উইকেটে আর স্বচ্ছন্দ বোধ করে না। তাহলে এটা কার আবিষ্কার? আমি কোনো ওই যে আবার বলি সিঙ্গেল আউট করতেছি না, কারো দিকে আঙুল তুলতেছি না। এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টে, বোর্ডে যারা সেকেলে চিন্তার লোক রয়ে গেছেন, যারা ভাবেন জয় পাইতে হলে আমার পুরনো স্টাইলে যাইতেই হবে, নতুন কিছু আর মানতে পারেন না। নিজের দেশ যে বদলায় যাচ্ছে, আমি যে উন্নতি করতেছি, আমি যে বড় হয়ে গেছি, এই ব্যাপারগুলো মানতে পারেন না। নিজেকে সবসময় ছোট ভাবতে পছন্দ করেন, যে আমার জিততে হলে নেগেটিভ কিছু করে জিততে হবে। কেন রে ভাই, তুমি এখন বিশ্বের বিভিন্ন জায়গায় জেতা দল, তুমি সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকার ওয়ানডে সিরিজ হারায় আসা দল, আর কি কথা? সেই দলকে নিয়ে তুমি ছিনিমিনি খেলো, সেই দলকে নিয়ে তুমি লো বাউন্সের উইকেটে খেলতে বলো। এই দল যে রুখে দাঁড়ায় না যে আমরাই খেলবো না, ওয়েস্ট ইন্ডিজ তো দূরে থাকে, আমরাই খেলবো না, এই তো বেশি। এই দলকে এত অসম্মান করেন না এবং নিজের স্ট্রেংথটা বুঝতে শেখেন। আজকে ওই যে বললাম যে আনপ্রিপেয়ার্ড উইকেট ছাড়া আপনি যে ধরনের উইকেট জয়ের জন্য বানাবেন, আর কেউ না হোক দেবব্রত আপনাকে ভোট দেবে যে জয়ের জন্য করছে। সেই জয়ের জন্য ব্যাপারটা তো বুঝতে হবে যে আপনার টিমের জয়ের জন্য কি দরকার। আপনার টিমের তো জয়ের জন্য ফেয়ার উইকেট দরকার। হ্যাঁ, এখনই বলতেছি না যে আপনি এখানে ওয়াকা বানান, ওটা তো চাইলেও বানাইতে পারবেন না। এরা ফেয়ার উইকেটে যে কোনো দলের সঙ্গে এখন কম্পিট করার যোগ্যতা রাখে, এটা আমি জেনে বুঝে বলতেছি। এরা ফেয়ার উইকেটে যে কোনো দলের সঙ্গে কম্পিট করার যোগ্যতা রাখে। হ্যাঁ, না পারলে হেরে যাবে, কিন্তু কম্পিট করতে পারবে, সেই যোগ্যতা আছে। একটু টিমটা প্রপারলি সিলেক্ট করেন এবং এইসব কুমানসিকতা থেকে বেরোয় আসেন যে আমাদের এই রকম করে জেতা লাগবে। এরকম করে জেতার দিনে আর বাংলাদেশ নাই। হইতে পারে বাংলাদেশের অনেক পতন হয়েছে, কিন্তু মাথায় রাখেন যে হাতে মরলেও লাখ টাকা। আর বাংলাদেশের অনেক উন্নতি হয়েছিল বলে মনে হচ্ছে অনেক পতন হয়েছে, কিন্তু পতনটা এমন জায়গায় হয় না যে আপনাদের যুগে ফিরে গেছে।
কথায় কথায় বলি যে আপনাদের যুগে ফিরে গেছে, অনেক পিছায় গেছে ক্রিকেটাররা, কিন্তু এই জেনারেশনকে এতটাও আবার আন্ডার এস্টিমেট করেন না যে আপনাদের সময় ফিরে গেছে। একদমই না, একদমই না। ফলে একটু বিশ্বাস রাখেন নিজের টিমের উপরে, নিজের টিমের স্ট্রেংথ অনুযায়ী উইকেট বানান, সেটা হলেই অনেক কিছু হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।